মিশু, আমার পেশাবের রাস্তা খুব যন্ত্রণা করছে। আজকে আমি কিছু পড়তে পারবো না। আজ নতুন বাহানা? দেখো সঞ্জিদা, রোজ রোজ তোমার এমন বাহানায় আমি বিরক্ত। 2 ঘন্টা জার্নি, গরমের মধ্যে ঘাম ঝরিয়ে এসে বসলাম কি বসলাম না, তার আগেই তোমার বাহানা শুরু। চুপচাপ বই খোলো। এই মাসের 20 তারিখ থেকেই পরীক্ষা, সেটা খেয়াল আছে নাকি গুলে খেয়ে বসে আছো? মিশু, আমি বাহানা দিচ্ছি না, সত্যি বলছি। আমার পেটের নিচে খুব ব্যথা করছে। বলেই কান্নায় ভেঙে পড়ল আমার সদ্য 3য় শ্রেণীতে পড়া ছাত্রীটা। এই মাসের শেষেই 8 বছরে পা রাখবে, কিন্তু সে তার বয়স এবং শ্রেণীর থেকেও বেশ পাকা, সাথে ফাঁকিবাজ। পড়তে আসলে রোজ রোজ তার বাহানা, মিশু আজ এটা হয়েছে, মিশু আজ ওইটা হয়েছে। 1.5 ঘন্টার মধ্যে 45 মিনিট তার এসব কাহিনী শুনতে হয় আমাকে। তার উপর এই মেয়ে কখনো আমাকে মিস বা আপা বা ম্যাম বলে ডাকে না। তার আগের সব মিসকে সে মিশু বলে ডাকতো, তাই আমাকেও মিশু বলেই ডাকে। ডাক নিয়ে এত মাথা ব্যথা আমার নেই, যত মাথা ব্যথা এই ফাঁকিবাজ মেয়েকে নিয়ে। একে সে নানান বাহানায় পড়ায় ফাঁকি দিতে চায়, অপরদিকে তার মা বেতন দেওয়ার সময় আমাকে বোনাস হিসেবে এত এত কথা শুনিয়ে যায়। আমি পুষ্প, এবার অনার্স 3য় বর্ষের ছাত্রী। একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে পড়াশুনো করেছি। আমি যখন প্রথম বর্ষে তখন বাবা মারা যান। বাবার স্বপ্ন ছিল আমাকে পিএইচডি করাবেন। বংশের একমাত্র তার মেয়েই হবে পিএইচডি আলী, যার কথা বাবা গর্ব করে বলে বেড়াবেন। কিন্তু তিনি তার বলে যেতে পারলেন না। বাবা থাকাকালীন সব ঠিক ছিল, কিন্তু তিনি মারা যাবার পর বুঝতে পারি দুনিয়া কি, পরিবার কি। বাবার মৃত্যুর 2 মাসের মাথায় আমার বড় 3 ভাই, মা ও ভাবিরা মিলে আমাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। আজ একে তো কাল ওকে, এমন করে বেশ কয়েকটি ছেলে ও ছেলের পরিবারের সামনে আমাকে বসানো হয়। আমি হাজারো বাধা দিলে তারা আমাকে বোঝার মতো মনে করে যত দ্রুত সম্ভব বিদায় করতে চান। কিন্তু যখনই আমি ছেলেপক্ষকে জানাতাম আমার বাবার স্বপ্ন পূরণের কথা, বিয়ের পরও আমার পড়াশুনো চালিয়ে যাবার কথা, তখন তারা বলতো, বাপু এত পড়াশুনো দিয়ে কি আর করবে, সেই তো রান্নাঘরে বাসন আর চুলোই সামলাবে, শুধু শুধু টাকার নষ্ট। বাপ যখন নেই আর ওই পড়ার স্বপ্নও বাদ দিয়ে দাও। তখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম, যত কষ্ট হোক আগে বাবার স্বপ্ন পূরণ করব, তারপর বিয়ে। কপালে থাকলে হবে, নয়তো না। এর জন্য পরিবারের প্রতিটা মানুষের সাথে আমার কম বিরোধ লাগেনি, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অনড়ভাবে টিকে থাকায় শত চিল্লিয়েও আর কাজ হয়নি। কিন্তু তারা সাফ জানিয়ে দেয় আমার কোনো খরচ তারা বহন করবে না। তখন থেকে আমার আরেক লড়াই শুরু করলাম ছাত্রছাত্রী পড়ানোর কাজ। এক এক করে 3 জন জুটে গেল। একটু কষ্ট হলেও সবটা ম্যানেজ করে চলা হয়ে যায়। 3 জন শিক্ষার্থীদের মধ্যে একজন হলো সঞ্জিদা, বেশ দুষ্টু এবং চঞ্চল প্রকৃতির মেয়ে। এ পর্যন্ত বহু টিচার সে বদল করিয়েছে, কিন্তু আমাকে কোনো মতে হাত করতে পারে না। বিধায় রোজ রোজ পড়া থেকে বাঁচার জন্য নানান বাহানা তৈরি করে। আজও সে এক বাহানা বাঁধিয়েছে বলে আমার ধারণা হয় প্রথমে, কিন্তু যখন দেখলাম মেয়ে কাঁদছে তখন বুঝলাম আজ সে সত্যি বলছে। আমি কিছুক্ষণ চুপ রইলাম, তারপর তাকে আদর করে বললাম, সঞ্জু কি হয়েছে তোমার, এমন করে কাঁদছো কেন, মিশুকে বলো। আমার কথায় মেয়ে আরো কেঁদে উঠল। এসেই আমাকে জড়িয়ে ধরে বলল, মিমি, মিশু, আমার খুব ব্যথা করছে। মেয়েটার কান্নায় আমি অবাক না হয়ে পারছি না। তার উপর এভাবে জড়িয়ে ধরে কান্না করার মানে কি তাও বুঝলাম না। কিন্তু এরপর যা চোখে পড়লো এবং সঞ্জিদাকে জিজ্ঞেস করলাম, তাতে আমার মাথা ঘুরবার উপক্রম। সঞ্জিদা আমাকে জড়িয়ে ধরলে আমিও তাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে যাচ্ছিলাম। হুট করে আমার চোখ পড়লো সে যেখানে বসেছিল সে চেয়ারটায়। চোখ পড়তেই দেখলাম চেয়ারে রক্তের দাগ। এত রক্ত! তারপর তাকে ছাড়িয়ে আমি ঘুরিয়ে তার পরা গোল জামাটা খেয়াল করলাম, পুরো জামা রক্তে ভরে উঠেছে। গা আমার কাঁটা দিয়ে উঠল। সঞ্জিদা সবেমাত্র 7 বছরের মেয়ে, তার তো এখনই মেয়েলি সমস্যা শুরু হবার কথা না। তবে কি জন্য হচ্ছে এমন? তার কান্নার প্রতিটা শব্দ এবার আমার হৃদয়ে গিয়ে লাগছে। শক্ত করে মেয়েটাকে বুকে চেপে ধরলাম। তারপর আপু আপু বলে ওর আম্মিকে ডাকা শুরু করলাম। সঞ্জিদার আম্মু এসে প্রথমে খেয়াল না করলেও পরে মেয়ের গায়ের জামা রক্তে ভিজা দেখে আঁতকে উঠলেন। একমাত্র মেয়ে হয় সবারই বেশ আদরের সঞ্জিদা।
এমন কোনো সুখ নেই যা তার বাবা মা তাকে এনে দিতে পারে না। আর মেয়ের এমন অবস্থা দেখে তিনিও নিজেকে সামলাতে পারলেন না। সঞ্জু, মারে, এ কি হলো তোর সোনা? বলেই মেয়েকে নিয়ে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। আর সঞ্জিদা বলেই যাচ্ছে, আমার পেশাবের রাস্তায় খুব ব্যথা হচ্ছে মা, খুব ব্যথা হচ্ছে মিশু, আমি বাহানা দিচ্ছি না। বলতে বলতে সে অজ্ঞান হারায়। বাসায় আমি আর আপু ছাড়া আর কেউই ছিল না। আমি আপুকে শান্ত হতে বলে সঞ্জিদাকে নিয়ে দ্রুত হসপিটালে দৌড়াতে শুরু করলাম। যে হারে রক্ত যাচ্ছে, যে কোনো সময় কিছু একটা হয়ে যাওয়ার সম্ভাবনা। আপু আমার পিছু পিছু ছুটলেন। নিচে এসে ড্রাইভারকে বলে দুজন দ্রুত হসপিটালে চলে এলাম। হসপিটালে আসার পর জরুরি বিভাগে ওকে ভর্তি করিয়ে সব ফর্ম ফিল আপ করে অপেক্ষা করছিলাম। কিন্তু ডক্টর এসে যেসব বললেন তাতে আমার ও আপুর শরীরের রক্ত হিম হয়ে গেল। ডক্টর লায়লা বললেন 3 ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে। আস্তে আস্তে যেমন রক্তক্ষরণ হয়েছে, এর আগেও রক্তক্ষরণ হয়েছে। আর কেসটা শিশু নির্যাতনের, তাই দ্রুতই পুলিশে খবর দেওয়ার কথা বললেন। ওনার কথা শোনার পর আমরা দুজনেই কিছু বুঝলাম না। পরে ডক্টর আমাদের বললেন মেয়েটির রেপ করা হয়েছে, একবার নয় বেশ কয়েকবার। যৌনাঙ্গ ও তার আশেপাশের অংশ ক্ষত বিক্ষত। মেয়েটির সাথে হয়তো এটা আরও 3 ঘন্টা আগে হয়েছে। শারীরিক কাঠামো শক্ত হওয়ায় এবং সহ্য করার ক্ষমতা থাকায় মেয়েটি এতক্ষণ সার্ভাইভ করতে পেরেছে, নয়তো অনেক আগেই কিছু না কিছু হয়ে যেত। ডক্টরের কথা শুনে আপু সাথে সাথে সঞ্জিদারে বলেই কান্না করতে করতে জ্ঞান হারালেন। আমি যেন বিশ্বাস করতে পারছি না, নিজের অজান্তেই চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। এমন ফুটফুটে মেয়ের সাথে এমন একটি অমানবিক কাজ কি করে মানা যায়? নিজেও যেন সংজ্ঞা হারিয়ে ফেলছি নিজের। শক্ত করলাম নিজেকে, এই মুহূর্তে স্থির থেকে সব না সামলালে সব আরো ভয়ানক হবে। তাই নার্স ডেকে আপুকে কেবিনে নেওয়ার ব্যবস্থা করলাম। অতিরিক্ত চাপে আপুর প্রেশার লো হয়ে যায়, যার জন্য তিনি জ্ঞান হারান। তাকে সেলাইন এবং পরিস্থিতিতে শান্ত থাকার জন্য ডক্টরের অনুমতিতে সেলাইনের সাথে ঘুমের ঔষধ দেওয়া হয়, নয়তো স্ট্রোক করার সম্ভাবনা আছে। আমি দ্রুত চলে গেলাম রক্ত জমা দিতে। সেখানে গিয়ে সবার প্রথমে আমার রক্ত পরীক্ষা করা হলো, সাথে রক্তের সম্পূর্ণ মিল পেতে ক্রস ম্যাচিং করা হলো। এরপর আমার 1 ব্যাগ রক্ত নেওয়া হলে ডক্টর জানিয়ে দেয় আমার পয়েন্ট অনুযায়ী আর রক্ত নেওয়া সম্ভব নয়। আমি ডক্টরকে বললাম, আপনি এই ব্যাগ দিয়ে দিন, আমি এরই মধ্যে বাকি 2 ব্যাগের ব্যবস্থা করছি। ডক্টর আমাকে তাড়াতাড়ি করতে বলে চলে গেলেন রক্তদানের অর্ডার ও সিগনেচার দিতে। আমি এরই মধ্যে আমার বিশ্ববিদ্যালয়ের বাঁধন ব্লাড ব্যাংকে কল করলাম। তারা বললেন একটু পরেই আমাকে কল করে জানাবেন। তারপর আমার 2-3 জন সহপাঠীকে কল করলে তারা বলে তাদের কারোরই ও পজিটিভ না। পড়লাম বিপদে। এদিকে টাকাও শেষের দিকে, কিনে রক্ত দিব তারও উপায় নেই। হুট করে মনে পড়ল ক্যাম্পাসের বড় ভাইয়ের কথা। একবার বিপদে পড়ায় তিনি সাহায্য করেছিলেন। নাম্বার দিয়ে বলেছিলেন সমস্যায় পড়লে কল দিতে। সেভ করা নাম্বার থেকে সিনিয়র ভাই নামটায় কল লাগালাম। 2 বার রিং হতে ধরল। আমি উপায় না পেয়ে সমস্তটা তাকে খুলে বললে তিনি হসপিটালের নাম জেনে এখনই আসছি বলে কল কাটলেন। আমি বসে আছি হসপিটালের বারান্দায়। এ কয়েক ঘন্টায় যা হলো তাতে আমার মনের সাথে শরীরটাও বেশ ক্লান্ত হয়ে উঠেছে। ঠিক তখনই মস্তিষ্কে একটি শব্দ বেজে উঠল, রেপ। আর শান্ত থাকতে পারলাম না। শরীরের প্রতিটি লোমকূপ রাগে ঘৃণায় রিরি করছে। ওই পিশাচকে কেটে টুকরো টুকরো করে আগুন লাগিয়ে দেওয়ার তাণ্ডব চলছে মস্তিষ্কে। কি করে পারলো মাত্র 7 বছরের মেয়ের সাথে এমন একটি নরপিশাচের মতো কাজ করতে? আর কে বা করলো এমন কাজ? ছাড় দিব না আমি, সে যেই হোক না কেন। এর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা যে করেই হোক আমি দেব। জানা যায় তো যাবে, এর শেষ আমি দেখেই ছাড়ব ইনশাআল্লাহ। হুট করে কেউ আমার নাম ধরে ডাকায় আমার ভাবনায় বিঘ্ন ঘটল। চেয়ে দেখি সিনিয়র বড় ভাই, সাথে আরো বেশ কয়েকজন। তিনি কোনো প্রকার কথা না বলেই আমাকে নিয়ে তিনি সহ আরো 4 জন 4 ব্যাগ রক্ত দিলেন। 2 ব্যাগ বেশি দেওয়া হলো, জরুরি প্রয়োজন হলে তখন দেওয়া যাবে। ভাই সহ সবাই রক্ত দেওয়ার পর বের হলে আমাকে দেখে সম্পূর্ণটা তিনি বিস্তারিতভাবে জানতে চান। আমি একে একে সব প্রথম থেকে আবার তাকে বলি। আমার মতো তারও একই অবস্থা। মুখ দিয়ে বারবার বললেন, জানোয়ারের দল সব, এদের যৌনাঙ্গ কেটে পুরুষত্বই বিলীন করে দেওয়া উচিত।
শুয়োরের বাচ্চা। তারপর আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, তুমি এত চিন্তা করো না, এর ব্যবস্থা আমি করব। একটাকে জেলের পচা নর্দমায় ফেলব। কিন্তু আমার পরিকল্পনা ভিন্ন, আর আমার পরিকল্পনা অনুসারে একা আমি এইসব পারবো না। ভাইয়ের মতো কাউকে যেমন লাগবে, তেমনি লাগবে সঞ্জিদার পরিবারের সাহায্য। তাই আমি ভাইকে আপাতত কোনো ব্যবস্থা না নেওয়ার অনুরোধ করলাম। তিনি কারণ জানতে চাইলে আমি তাকে একা পরিকল্পনা বলার ইঙ্গিত করায় তার সাথে আসা বাকি সিনিয়ররা একটু দূরে সরে গেলেন। তারপর আমি এক এক করে সবকিছু তাকে বললাম। তিনি আমার পরিকল্পনা শুনে বেশ অবাক হলেন মনে হলো। তারপর বললেন, তুই মেয়ে না অগ্নি অস্ত্র? সব তো জ্বালিয়ে দিবি একাই তুই। ঠিক আছে, তবে তাই হোক। তোর পরিকল্পনা অনুসারে সব হবে। তোর যখন প্রয়োজন তখনই ডাকবি ভাইকে। যা যা করা সম্ভব আমি সব ব্যবস্থা নিব। ভালো লাগলো ক্যাম্পাসে এমন একজন অভিভাবক পেয়ে। সিনিয়র ভাই সত্যি একজন মহান ব্যক্তি। যত শুনেছি আজ তার প্রমাণও পাচ্ছি আমি। ভাইয়ের হুট করে কল আসলো, তাকে যেতে হবে। তিনি আমার কাছে যাওয়ার অনুমতি নিলেন এবং বললেন কাজ সেরেই আমার সাথে যোগাযোগ করবেন। তারপর আমার হাতে 5,000 টাকা ধরিয়ে দিয়ে বললেন, এগুলো রাখ, তোর এখন সবচেয়ে বেশি প্রয়োজন। যতটুকু বুঝলাম সব তুই সামলেছিস, এটাও লাগবে হয়। আর হ্যাঁ, তুই বললাম বলে রাগ করিস না, তুই আমার বোনের বয়সী। আজ সে বেঁচে থাকলে তোর মতোই হতো। বলেই আর দাঁড়ালেন না, চোখে কালো রোদ চশমা পরে হনহন করে বেরিয়ে গেলেন। আমি বাবা যাওয়ার পর ভাইদের থেকে আর কখনো এমনভাবে স্নেহ বা আদর কোনোটাই পাইনি। ভুলেই গিয়েছিলাম ভাইদের স্নেহ কেমন হয়। কিন্তু সিনিয়র আজিম ভাইয়ের এমন আচরণে আবার আমাকে সেই স্নেহ মনে করিয়ে দিল। চোখে চিকচিক করে উঠল জলকণায়। চোখ দুটো মুছে আবার নিজেকে শক্ত করলাম। পা বাড়ালাম সঞ্জিদার মায়ের কেবিনে। কেননা আমার পরিকল্পনা অনুসারে আগে তৈরি করতে হবে তাদের পরিবারকে, নয়তো সমাজে এমন নরপিশাচরা খোলাখুলিভাবে আমাদের ঘরে ঢুকে নিজেদের কামনা মিটিয়ে যাবে, আর আমরা বসে বসে এই নির্যাতনের শিকার হতে থাকব। এমন শুয়োরের বাচ্চাদের শাস্তি হবে নরক যন্ত্রণার মতো ভয়াবহ। পুরুষ হয়ে জন্মানোকে অভিশাপে পরিণত করব আমি, পুষ্প, ইনশাআল্লাহ। আম্মা আম্মা দেখেন, আপনার সোহাগের মেয়ে আইয়া ঘরে ঢুকে কেমনে বেহায়া মেয়ে, ভালো করে জিজ্ঞাসা করেন। কোন নাঙের লগে ঢগাঢগি করিয়া ঘরে ঢুকছে? ছি ছি, কোনো ভদ্র পরিবারের মেয়ে এমন রাত 10টার ঘরে ঢুকে? পাড়া প্রতিবেশীরা এমনি এমনিই তো কানাঘুষা করে না। আজ আসুক এর ভাই, এর একটা বিহিত কইরিয়া আমি নাজমা দম নিব। বলি নাক ছিটকাতে ছিটকাতে আমার বড় ভাবি চলে গেলেন তার ঘরটায়। সারাদিন হসপিটালে কাটানোর পর যখন ডক্টর লাইলার অ্যাসিস্ট্যান্ট বলল বিপদ কিছুটা কমেছে, তখন সঞ্জিদার বাবা মা জোর করে আমাকে বাসায় পাঠিয়ে দেয়। ডক্টর বলেছে সঞ্জিদা সার্ভাইভ করার চেষ্টা করছে। সারাদিনের ক্লান্তি নিয়ে এমন একটা কথায় মনটা হালকা শান্ত হলেও ঘরের দরজায় পা রাখার সাথে সাথেই ভাবির এসব কথা শুনে মেজাজ আরো খারাপ হয়ে গেল। কিন্তু এই মুহূর্তে কিছু বলার মতো ইচ্ছে বা শক্তি কোনোটাই হলো না। তাই তো সোজা নিজের ঘরটায় চলে গেলাম। গিয়ে দেখি মা আমার খাটটায় বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। মায়ের এমন মধুর সুরে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। কাঁধের ব্যাগটা কোনো মতে নড়বড়ে চেয়ারটায় রেখে সারাদিনের ঘামে ভেজা বোরখা আর নেকাবটা খুলেই মায়ের কোলে মাথা রেখে সাথে সাথে চোখটা বন্ধ করে নিলাম। মা আরো কিছুক্ষণ কোরআনে আয়াত তেলাওয়াত করে সূরা পড়ে কোরআনটা বন্ধ করেন। তারপর বরাবরের মতো মোনাজাত ধরেন। প্রথমে মা সবসময়ের মতো একদম বিনা শব্দে মোনাজাত করেন। আস্তে আস্তে তার যেমন কান্নার বেগ বৃদ্ধি পায়, তেমনি তার গলার আওয়াজও। আমি চুপ করে শুয়ে আছি মায়ের কোলে, আর তার চোখের পানি টুপটুপ করে আমার কপালে পড়ে যাচ্ছে। আমি চোখ বন্ধ করেই রইলাম। এরপর শুনতে পেলাম মায়ের ফোঁপানোর শব্দ। তার করা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, হে খোদা, তুমি মহান, তোমার মহত্বের কথা আমি বলে শেষ করতে পারবো না। হে খোদা, তুমি সর্বোচ্চ শক্তিশালী, তোমার শক্তির ক্ষমতার বাইরে একটা পাতাও নড়ে না। তুমি রিজিক দাতা, পালন কর্তা, ভাগ্য বিধাতা। খোদা, তুমি আমার এই মেয়ের উপর তোমার রহমত বরকত দান করো খোদা। আমার পরে এই দুনিয়ায় দেখার মতো মেয়েটাকে আর কেউ থাকবে না খোদা। তুমি আমার এই বাবাহারা মেয়েকে তোমার রহমতের ছায়ায় রাখো খোদা।
সকল বিপদ আপদ থেকে ওকে রক্ষা করো খোদা। হে খোদা, আমার মেয়ের আকাশজয়ী স্বপ্ন তুমি পূর্ণ করে দাও। আমার মেয়েকে তুমি তোমার বরকত দান করো। তারপর মা আরো অনেক কিছু বললেন। আমি চুপচাপ শুনে যাচ্ছি মায়ের আর্তনাদ ভরা প্রার্থনা। মা এমন একজন ফেরেশতা যাকে সৃষ্টিকর্তা আমাদের জন্য সব রূপে তৈরি করেছেন। অসুস্থ হলে তিনিই রাত জেগে সেবা করেন, ডক্টরের মতো করে। জামা ছিঁড়ে গেলে একজন দর্জির ভূমিকা পালন করেন, কষ্টে বুকে জড়িয়ে ধরেন। মা যার পায়ের নিচে সন্তানদের জান্নাত। সৃষ্টিকর্তার এক অশেষ রহমত এই মা। আমার চোখের কোণে পানিরা খেলা করা শুরু করে দিয়েছে। আজ বাবা থাকলে মাকে হয়তো আমার জন্য এত লাঞ্ছনার শিকার হয়ে পড়ে থাকতে হতো না ভাইদের কাছে। মনে মনে বলে উঠলাম, হে রহিম রহমান, তুমি আমাকে এতটুকু যোগ্য করে তোলো যেন আমার মাকে তার শেষ দিন পর্যন্ত সুখের সময় উপহার দিতে পারি। আমিন। মা তার প্রার্থনা শেষ করে চোখ মুছেন, তারপর ঝুঁকে আমার কপালে চুমু খান। আমার সব ক্লান্তি যেন এক নিমেষেই দূর হয়ে যায়। মাথা তুলে বসি মায়ের সামনে, তারপর মিষ্টি একটা হাসি দিয়ে তার কপালে চুমু খেয়ে আবার তার কোলে শুয়ে পড়ি। মাও হেসে দেন। পরক্ষণেই আবার তেজ নিয়ে বলে ওঠেন, আজ এত দেরি কেন হলো তোর? তোর জন্য রোজ কথা শুনতে শুনতে আমার কান পচে যাচ্ছে। শুনি কোনো রাজকাজ করে এসেছিস মহারানী? মায়ের এমন তেজ আমার উপর কোনো কালেই খাটে না। তাও মা আমাকে ছোট্ট করে এভাবেই বকে আসছেন, আর আমি শুনেও না শোনার ভান করে থাকি। কিন্তু পরক্ষণে কি মনে হতে চট করে উঠে বসলাম। তারপর মাকে আজ যা যা ঘটলো সব খুলে বললাম। মায়ের গা শিউরে উঠল বারংবার। তিনি কথায় কথায় অভিশাপ দিতে থাকলেন নর পিশাচগুলোকে। তারপর আমাকে বুকে জড়িয়ে ধরে বলে উঠলেন, মারে, তুই আর রাত বেরেতে বাইরে থাকিস না, তোর কিছু হলে আমি বাঁচবো কেমনে? বলেই চোখের পানি মুছলেন। ঠিক তখন আমার চোখের সামনে সানজিদার মায়ের মুখটা ভেসে উঠল। সানজিদা রে বলেই তিনি জ্ঞান হারিয়েছিলেন। এক মা বোঝেন অন্য মায়ের দুঃখ। মায়েরও সানজিদার জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মায়ের চোখ মুছে দিয়ে কিছু বলতে যাব, ঠিক তখন দেখলাম আমার মুঠো ফোনটা বেজে উঠল। সানজিদার বাবা নামটা ফোনের স্ক্রিনে নিচে যাচ্ছে। কলিজাটা মোচড় দিয়ে উঠল। সাথে সাথে কলটা ধরলাম আর শুনতে পেলাম তার চিৎকার করা আর্তনাদ ভরা কান্নার শব্দ। আমার মন মস্তিষ্ক কেঁপে উঠেছে। খোদা, মেয়েটার কিছু হয়ে যায়নি তো? আমি আর থাকতে পারলাম না। ভাইয়াকে আমি আসছি বলেই কলটা কেটে দিলাম। আমার বোরখা নেকাব গায়ে জড়ালাম। মাকে হসপিটালে যাওয়ার কথা বলেই বের হয়ে যেতে লাগলাম। তারপর আবার পেছন ফিরে মাকে বললাম, আম্মা, খোদার দরবারে আমার জন্য প্রার্থনা করা শুরু করেন। ওই নর পিশাচদের এই দুই হাতে খোদার নরকে পাঠাবো আমি, পুষ্প। ইনশাআল্লাহ যদি প্রাণ যায় তাহলে মনে করবেন আপনার পুষ্প আপনার জন্য খোদার দরবারে ফুল হয়ে অপেক্ষা করবে। বলেই আর দাঁড়ালাম না, লম্বা পা ফেলে বেরিয়ে আসলাম ঘর থেকে। ফোন লাগালাম আজিম ভাইকে। তখন পেছন থেকে মায়ের ডাকের সাথে আরো একটা কথা শুনতে পেলাম, আর এই বাড়িতে তোর চেহারা যাতে না দেখি আমি নাজমা। আমি তার কথার তোয়াক্কা না করেই কল কেটে দ্রুত চললাম হসপিটালে। হসপিটালে এসে ভাইয়া আর আপুর সামনে দাঁড়ালে আপু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেন। কান্নার ফলে তার গলা দিয়ে আর শব্দ বের হচ্ছে না। ভাইয়া এক প্রকার হাত পা ছড়িয়ে ছিটিয়ে চোখের পানি ফেলছেন আর বিলাপ করে বলছেন, মারে, তোর এই বাপ তোরে বাঁচাইতে পারলো না রে, ক্ষমা করে দে আমারে মা। আমার কোন পাপের শাস্তি তুই পাইলি রে মা? ও মা, তুই ফিরিয়ে আয় রে মা। আমি পারলাম না তোর এই কালা সমাজের হাত থেকে বাঁচাতে, পারলাম না মা। সানজুরে, এখন কে আমারে আব্বা এইটা এনে দাও ওইটা এনে দাও কে বলবে? কেন এই সমাজে তুই মাইয়া হইয়া জন্মাইলি রে? ও সানজিদা, আমার মা, কই গেলি তুই? আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারলাম না। পড়ে গেলাম ফ্লোরে। বুকটা ফেটে কান্না বেরিয়ে আসছে। পারলাম না আমি মেয়েটাকে বাঁচাতে, পারলাম না ওকে ওর অন্যায়কারীদের শাস্তি নিজের চোখে দেখিয়ে দিতে পারিনি আমি। হে খোদা, এই দুনিয়াতে কি কখনো অন্যায়কারীরা শাস্তি পাবে না? সানজিদার মতো মেয়েরা কি সব সময় জীবন দিয়ে যাবে, শিকার হতে থাকবে নরপিশাচদের হাতে? খোদা, তুমি কি দেখো না? তুমি কি এর বিচার করবে না? খোদা, আমি যে পারছি না আর সহ্য করতে। আমরা মেয়ে হয়ে কি জন্ম নেওয়াই আমাদের পাপ? কাল হয়ে দাঁড়ালো।
সঞ্জিদা, তুই কেন পারলি না মৃত্যুর সাথে লড়াই করতে? কেন পারলি না রে? বলেই কেঁদে যাচ্ছি আমি। আমাকে ধরে প্রায় পাগলের মতো বিলাপ করে যাচ্ছেন সঞ্জিদার মা। একমাত্র মেয়েকে হারিয়ে তিনি এবং সঞ্জিদার বাবা সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছেন। তারপর আমার সামনে এসে দাঁড়ালেন ডক্টর লায়লা। তিনি আমার সামনে বসে চোখ মুছে আমার হাতে একটা রিপোর্ট ধরিয়ে দিলেন। আমাকে শক্ত হয়ে রিপোর্টটা পড়তে বললেন। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, মেয়ে, তুমি এই রিপোর্ট দেখে যে সিদ্ধান্ত নেবে আমি তাতে তোমাকে সম্পূর্ণ সহায়তা করব। কিন্তু একটাই অনুরোধ, হাল ছেড়ে দিয়ে বসে থেকো না। আমি চাই এর জন্য তুমি প্রতিবাদ করো। ওইসব লোকদের নরবলি দাও যারা এই নিষ্পাপ শিশুটির জান নিল। সকল নরপিশাচদের বুঝিয়ে দাও আমরা মেয়েরা অক্ষম নই, ভোগের বস্তু নই। বলেই তিনি আমার হাতে রিপোর্টটা ধরিয়ে দিয়ে চলে গেলেন, চোখের পানি ঝরাতে ঝরাতে। আমি রিপোর্টটা পড়ার আগে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলাম, কিন্তু এমন কিছু হবে তা আমার চিন্তা শক্তির বাইরে ছিল। রিপোর্টটা সঞ্জিদার ডেথ সার্টিফিকেট। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে কিভাবে এবং কেমন করে সঞ্জিদার উপর পিশাচগুলো নরকীয় তাণ্ডব চালিয়েছে। রিপোর্টটা কাঁপা কাঁপা হাতে যখন পড়া শুরু করলাম, সঞ্জিদার বাড়িতে 2 ধরনের ড্রাগস পাওয়া গেছে। একটা দিয়ে তার সম্পূর্ণ শরীর অবশ করা হয়েছে প্রায় 2 ঘন্টার মতো, আর একটা দিয়ে তার শরীরের রক্তক্ষরণ বন্ধ হওয়ার ব্যবস্থা করা হয়েছে। সঞ্জিদা রেপ হওয়ার আগে ঘুমন্ত অবস্থায় ছিল, ফলে তাকে ঘুমন্ত অবস্থায় ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করা হয়েছে এবং তার শরীরে অবশ করা ড্রাগ পুশ করা হয়েছে যেন কোনো মতে জ্ঞান না ফিরে পায় 2 ঘন্টা। এরপর 3 জন ভিন্ন ভিন্ন ব্যক্তি সঞ্জিদার উপর পাশবিক নির্যাতন চালায়। তাদের লালসার শিকার হয় এই বাচ্চা মেয়ে। যৌনাঙ্গ এবং তার আশেপাশের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়। সাথে শরীরের ভিতরের প্রচন্ড চাপ পড়ায় রক্তক্ষরণ শুরু হয়। কিন্তু ওই অবস্থায় তার উপর নির্যাতন চালাতে বন্ধ করে না পিশাচগুলো। শরীরের বিভিন্ন অংশে নখের দাঁতের দ্বারা ক্ষতের চিহ্ন পাওয়া যায়। রক্তক্ষরণ বন্ধ করতে ব্যবহার করা হয় আরেকটি ড্রাগস। তারপর হয়তো রক্ত বন্ধ হলে তাকে আগের মতো রেখে আসা হয়। ডক্টরদের রিপোর্ট অনুযায়ী তখন পেশেন্ট সম্পূর্ণ অচেতন অবস্থায় ছিল এবং মাত্রাতিরিক্ত পাওয়ারফুল পেইন কিলার এবং রক্ত বন্ধ হবার ড্রাগ পুশ করায় কিছুক্ষণ পেইন এবং রক্তক্ষরণ বন্ধ ছিল। কিন্তু যখন শরীর আর ভার নিতে পারে না এবং ঔষধের মেয়াদ চলে যায়, তখন পেশেন্ট ব্যথা অনুভব করতে শুরু করে, সাথে রক্তক্ষরণও আবার শুরু হয়। অতিরিক্ত রক্তক্ষরণ, শারীরিক নির্যাতন এবং শেষ পর্যন্ত সার্ভাইভ করার ক্ষমতা না থাকায় পেশেন্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করে। শালা কুত্তার বাচ্চা, তোদের কি একটু মায়া হলো না মেয়েটার প্রতি? তোরা কি করে পারলি এমনটা করতে? তোদের কি মা জন্ম দেয় নাই? কেমন করে পারলি একটা ফুটফুটে মেয়ের জীবন ধ্বংস করতে? তোদের এক একটাকে আমি বোঝাবো রক্তের নেশা কাকে বলে। তোদের পুরুষঙ্গ কেটে কুত্তারে যদি না খাওয়াইছি, আমি পুষ্প আমার বাপের বেটি না। খোদা, সহ্য করার শক্তি দাও খোদা। বলেই কেঁদে যাচ্ছি আমি। আমার পাশে প্রায় পাগলের মতো অবস্থায় বসে আছে আপু। ভাইয়া ও যেন নির্জীব হয়ে গেছে। কোনো সান্ত্বনা দিলে তাদের দুঃখ মিটবে খোদা? কেমন করে তাদের সান্ত্বনা দিই খোদা? এরা যে তাদের একমাত্র কলিজার টুকরোকে হারিয়ে নিঃস্ব। আমাকে পথ দেখাও খোদা, পথ দেখাও। আমি কেঁদেই যাচ্ছি চিৎকার করে। আশেপাশের লোকজন কেউ কিছু যেন না জেনেও যেমন আমাদের সাথে চোখের পানি ঝরাচ্ছে, তেমনি কেউ কেউ উঁকি দিয়ে চলে যাচ্ছে। আর কেউ আছে কি হয়েছে তা জেনেও ভিডিও করার ধান্দায়। একটু পর আমার সামনে হাজির হলেন আজিম ভাই। হাঁটু ভেঙে আমার সামনে বসে বললেন, ওঠ পুষ্প, তুই অগ্নিশিখা। তোর চোখে এই পানিতে ঝরবে না, ঝরবে শুধু ওই জানোয়ারদের গা থেকে রক্ত। ওঠ, তোকে শক্ত হতে হবে। তুই বুঝিয়ে দিবি নারীরা এক একটা আগুনের ফুলকি। একবার জ্বলে উঠলে তারা জ্বালিয়ে দিতে পারে গোটা বিশ্ব। এমন হাজারো পশুকে 2 হাতের তলানিতে পিষতে পারে। তোকে তো আমি এই ভেঙে পড়া অবস্থায় দেখতে চাই না। তুই পুষ্প শিখা, তোর একটা অগ্নি ফুলকিতে জ্বালিয়ে দেয় ওইসব নর পশুদের। ওঠ পুষ্প, ওঠ। আজিম ভাইয়ের কথায় যেন আমি আমার সংজ্ঞা ফিরে পেলাম। চোখের পানি মুছে হাতে থাকা কাগজটি শক্ত করে বুকে চেপে ধরলাম। শপথ নিলাম, এদের মতো নরপশুদের নরকীয় যন্ত্রণা দিয়ে মৃত্যু দেব আমি পুষ্প। দেশের সমাজের কোনায় কোনায় পৌঁছে দেব ধর্ষণের শাস্তি কতটা ভয়াবহ। মেয়েদের গায়ে হাত দেওয়া তো দূরে থাক, তাদের দিকে তাকাতেও পিশাচদের অন্তর কাঁপবে।
এমন হাল করব আমি পুষ্প ওদের। অপেক্ষা কর শহরের বাচ্চারা, হেসে নে হাসি। তোদের জম হয়ে আসছি আমি পুষ্প। তোদের ওই কলিজায় এত আঘাত করব, মৃত্যুর জন্য হাহাকার করবি। কথা দিচ্ছি আমি পুষ্প, ইনশাল্লাহ। ভাই আমার তো ডর করতেছে, যদি ধরা বইরা যাই। আমি কইলে এখনই আমি এখান থেকে চাইলা যাব। শরীফ ডরাস না, ডরাইলে খেল খতম। যেখানে যেমনে আছো থাক, আর ওইখানে কি হয় আমারে জানাবি। শোন, তোর ডরানের কোনো কাম নেই। ভাই আপা আর ভাইয়া একদম ভাঙায় পড়ছে। হ্যাঁ গো, কোনো দিকে এমন হুঁশ নাই। তো আবার কি ভাই, সানজিদের যে ম্যাডামটা পুষ্প, ছেমড়িটা মনে হয় ঘটাঘটি শুরু করেছে। দেখলাম আফা আর ভাইয়াও সেইটারে চোখে হারাইতেছে, যা কয় হেরা তাই শুনতেছে। পুষ্প, একটা ফুলের নাম শরীফ। মায়াডারেও দেখতে একদম ফুটফুটা ফুলের মতোই লাগে। যদিও চেহারা দেখি নাই, কিন্তু যা দেখেছি তাও আগুন ধরায় দেয় কলিজায়। একেবারে খাসা মাল। ফুলটার মধু খাইতে না জানি কত স্বাদ লাগবে বলেই হায়নার মতো লহুতুর হাসি হাসে শরীফের ফোনের ওই পাশে থাকা ব্যক্তিটি। আর তার এই কথায় তাল মিলিয়ে জিভ ভিজিয়ে হেসে ওঠে সানজিদাদের বাড়ির দারোয়ান শরীফুল্লাহ ওরফে শরীফ। লোকটি হাসি থামিয়ে আবার বলে ওঠে, তুই এত চিন্তা করিস না, আমারে ধরবো এমন বাপের এ বেটা এহান পৃথিবীতে জন্মায় নেই। আর ওইটা তো একটা মাইয়া মানুষ মাত্র, ধরলেই ফুলের মতো চিমাইয়া যাইব। আমাকে জুতার বালুরও ছেমড়ি কিছু করতে পারবো না। তোর এই ভাই থাকতে তোরও ডরানের কোনো কাম নাই। আর যদি দেহস উল্টাপাল্টা কিছু করতেছে, তখন শালির তেজ কমাইতে আমার সময় লাগবো না বলেই ফোন কেটে দেয় লোকটা। শরীফ ফোনটা চোখের সামনে এনেই কল লিস্ট থেকে নাম্বারটা ডিলিট করে দেয়। তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মনে মনে বলে ওঠে, পুষ্প, ফুলের গ্রান্ডা না জানি কত সুন্দর হইব রে। ভাইয়েরে কইয়া এই ছেমড়ির একটা ব্যবস্থা করণ লাগবো। কিন্তু এখন চুপ করে থাক শরীফ, বাঁচলে এই ফুলের সাথে আরো কচি কচি ফুলেরও ঘ্রাণ পাবি। নিজেকে সতর্ক করে দারোয়ান শফিক নিজের মুখটা এমন ভাব ফুটে তুলে যেন তার সানজিদার জন্য দুঃখে বুক ফেটে যাচ্ছে। আহারে, মাইয়াডা অকালে প্রাণ হারাইল, এমন ভাব নিয়ে বসে রয়। সানজিদাকে হসপিটাল থেকে এনে কবর দেওয়া হয়। একটি বাবা স্বপ্ন দেখে মেয়েকে মানুষের মতো মানুষ করে ধুমধাম করে বিয়ে দেবে, মেয়ের কোলে সুখের বন্যা বইয়ে দেবে। কিন্তু সেখানে আজ তাকে মেয়ের খাঁটি কাঁধে বহন করতে হয়। ওই অন্ধকার কবরে চিরকালের মতো শুইয়ে দিয়ে আসতে হলো, যেখানে মেয়েটা অন্ধকার বিন্দুমাত্র সহ্য করতে পারত না। রাতের বেলাও লাইট জ্বালিয়ে ঘুমাতো, সেখানে নিজের নয়নের মণিকে চিরদিনের জন্য অন্ধকারে রেখে এলো একজন বাবা। আমি সহ সানজিদার মা বাবা বসে আছি যে ঘরটায় সানজিদা ঘুমিয়েছিল, সেই ঘরটায়, যে ঘরটা থেকে ওই পিশাচগুলো তাকে ঘুমন্ত অবস্থায় নিয়ে তাদের ক্ষুধা মিটিয়েছিল, সেই ঘরটায়। আমাদের সাথে আছে আজিম ভাই। সানজিদার মা কাঁদতে কাঁদতে বলে উঠলেন, জানো পুষ্প, আমার মেয়েটার যখন শেষ মুহূর্তে জ্ঞান এসেছিল, আমি তোমার ভাই দৌড়ে মেয়েটার কাছে যাই। মেয়েটা আমার ওই সাদা বিছানায় শুয়ে কাতরাচ্ছিল। তখন মেয়েটার কষ্ট আমি মা হয়ে সহ্য করতে পারছিলাম না। ওর বাবা পাগলের মতো মা মা করে যাচ্ছিল। মেয়েটা আমার সেখানে সূচের সামান্য আঘাত সহ্য করতে পারত না। সেখানে নরক যন্ত্রণার মাঝে আমরা আমাদের মেয়েকে দেখেছিলাম। জানো মেয়েটা শেষ কি বলেছিল? আমার খুব কষ্ট হচ্ছে মা, আমার খুব কষ্ট হচ্ছে। মিশুকে বলো আমি বাহানা করছি না মা, আমার খুব ভয় করছে। মা দেখো কে যেন এসেছে। আমার দিকে হাত বাড়াচ্ছে। বাবা আমাকে নিয়ে যেতে এসেছে, বাবা আমার ভয় করছে। আমার বলতে বলতে আমার মেয়েটা চুপ হয়ে যায়, আর একবারের জন্য সে শ্বাস নেয়নি। মা কষ্ট হচ্ছে বলেনি। আমার মাটা তার এই মাকে রেখে চলে গেল, বাবার কোল খালি করে চিরদিনের মতো হারিয়ে গেল। এরপর আপু তার চোখের পানি মুছে আমার হাতটা শক্ত করে ধরে বলে উঠল, পুষ্প বোন রে, তুই আমার মায়ের পেটের বোন নস, তার থেকেও বেশি। তোর কাছে আমার একটাই চাওয়া, আমাদের কোল খালি যে করলো, আমার মেয়েটারে মৃত্যুর কোলে শুইয়ে দিল, যারা প্রতিনিয়ত মায়ের কোল খালি করে যাচ্ছে, তুই তাদের শাস্তি দিবি। আমার মেয়েটারে তুই নাই পাইয়ে দিবি। প্রতিটার চিৎকার যেন আকাশে কেঁপে ওঠে, এমন ব্যবস্থা করবি। বল পুষ্প, তুই আমার মেয়েটার জন্য, ওই সকল মেয়েদের জন্য এই কাজটা করবি। বল বল না, আমার মেয়েটারে যে হায়নারে এমন যন্ত্রণা দিল, তুই তাদের ছেড়ে দিবি না, ছাড়বি না, বল। বলেই আপু আমার হাত ধরে জোরে চিৎকার করে কেঁদে যাচ্ছে।
আমি আমার হাত ছাড়িয়ে আপুকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে চোখের পানি মুছিয়ে উঠে পড়লাম। কথা দিলাম ওদের এক একটাকে আমি নরকে পাঠাবো, কথা দিলাম। রাত ৩টা আজিম ভাই তার বাসায় চলে গেলেন, বলে গেলেন সকাল হতেই তিনি চলে আসবেন। সানজিদার বাবা মাকে কোনো রকমে খাইয়ে আমি তাদের রুমে ঘুমন্ত অবস্থায় রেখে এসেছি। আমি বসে আছি সানজিদা যে খাটটায় শুয়েছিল সেখানটায়। মাকে কল করে বলে দিয়েছি কারো কথায় কান না দিয়ে দরজা বন্ধ করে ঘুমাতে, ভাই কিংবা ভাবি যে যাই বলুক কান না দিতে। মা বলেছিল এই যুদ্ধে তোর জয় নিশ্চিত, লড়ে যা তুই, আমি আল্লাহর দরবারে পড়ে থাকবো তোর ফেরার পথ চেয়ে। মায়ের দোয়া, তিনি ফেরাবেন না, আল্লাহ তোর রক্ষা করবে, তোর জয় হবেই হবে। তখন আমার মায়ের জন্য গর্ব হচ্ছিল। তিনি পারতেন আমাকে দোহাই দিয়ে সবকিছু থেকে সরে আসার কসম দিতে, কিন্তু মায়ের এমন সংলাপ আমার মনের জোর আরো বাড়িয়ে দিল। চোখে ঘুম নেই, আগুন জ্বলছে মনে। কে করলো এমন? কে হতে পারে এমন কাজ করবে? সানজিদা ঘরে ছিল, যদি বাইরে থাকতো তাহলে বোঝা যেত এর সাথে বাইরের মানুষ জড়িত। সে যেমন ঘুমিয়েছে ঠিক তেমন ভাবেই ঘুম থেকে উঠেছে, সুতরাং বাইরের কেউ এখানে আসেনি, আসার সাহস পাবে না। দারোয়ানও তার দায়িত্বে ছিল, ড্রাইভারও ছিল, তার মানে এমন এত পাহারার বাইরে কোনো অচেনা লোক আসার কোনো সম্ভাবনা নেই তখন। আচ্ছা, তখন আপু কোথায় ছিল? নিজের চোখের সামনে থেকে তার মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে আর মা হয়ে তিনি দাঁড়িয়ে থাকবেন, এটা কোনোভাবেই সম্ভব না। তার মানে সানজিদা যখন ঘুমোচ্ছিল আপু হয়তো বাইরে কোথাও ব্যস্ত ছিল, আর এরই সুযোগ নেয় জানোয়ারগুলো। কিন্তু দারোয়ান শফিক এত শক্তপোক্ত একটা লোক, তাকে সরিয়ে বাইরের কেউ সহজে এখানে আসার কথা না। আর এই সময় আপু নেই জানার কথা না, তার মানে সে কোনোভাবে জেনেছে আপু নেই, আর তখনই সে ঘরে ঢোকে। লোকটাকে জানালো কে? ভাইয়া তার অফিসে ছিল, তারও এটা জানার কথা না। তাহলে কে জানিয়েছে তখন লোকটাকে? এখানের কেউ ছাড়া তো আর অন্য কেউ হবে না। এখানে আছে ড্রাইভার, দারোয়ান, আর কে? না, আর কেউ নেই। যেই কাজটা করেছে সে খুব সাবধানে সবটা বুঝে করেছে, হয়তো প্ল্যান মাফিক করা, আগে থেকেই প্ল্যান ছিল সুযোগ পেলে এমন কিছু করা হবে। এর মানে দাঁড়ায় আপুর না থাকার খবর পেয়েই লোকটা এসেছে, আর তার সাথে হয়তো খবর দেওয়ার মানুষেরা মিলে, নয়তো লোকটার সাথে আরো 2 জন এসে এই নৃশংস কাণ্ড ঘটায়। শুয়োরগুলো, তোরা যারাই এমন অমানবিক কাজ করেছিস, পাতালে থাকলেও তোদের আমি খুঁজে বের করবই। একবার সামনে আয় খালি, তোদের আমি। এইসবই ভাবছি আমি। আমার সন্দেহের তালিকায় আছে ড্রাইভার এবং দারোয়ান, এবং এদের সাথেই মিলিত একজন। কিন্তু যদি এরা এমন করেই থাকে তাহলে ভয়ে পালিয়ে কেন গেল না? তারা কি আসলেই যুক্ত, নাকি এটাও একটা টোপ, যেন তাদের উপর কোনো সন্দেহ না পড়ে? আর ওই লোকটাই বা কে যে এসবের মাস্টার মাইন্ড? আমার ভাবনার মাঝে ভেসে এলো আজানের সুর, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। চুপ করে আল্লাহর ডাকের জবাব দিলাম, হাত তুলে মুনাজাত ধরলাম। হে রব, তুমি তো সব জানো, সব দেখছো, তোমার অদৃশ্য কিছুই নেই, তোমার ক্ষমতা অসীম। হে রব, তুমি আমাকে সাহায্য করো ওই পাপীদের খুঁজে পেতে। এদের শাস্তি ব্যতীত অন্যান্য মা বোনেরাও যে সুরক্ষিত নয়। আমাকে তুমি ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও আল্লাহ, আমাকে পথ দেখাও। উঠে আমার সব সন্দেহের কথা আজিম ভাইকে মেসেজ পাঠিয়ে দিলাম, অনুরোধ করলাম এদের সবার খোঁজ লাগানোর ব্যবস্থা করতে। তারপর চলে গেলাম নামাজ আদায় করতে। 2 সেজদার মাঝে সৃষ্টিকর্তার রহমত চাইলাম, নিজের জন্য ধৈর্য চাইলাম, পাপীদের সামনে আনার আর্তনাদ করলাম তার কাছে। নামাজ শেষে তসবি পড়ে মোনাজাতে চোখের পানি ফেললাম। হে আল্লাহ, তুমি সানজিদার আত্মাকে কবরে শান্তিতে রেখো। হে রব, তোমার বেহসতের ফুল তাকে তুমি জান্নাতুল্য ফিরদৌস নসিব করো। নামাজ শেষে বসে রইলাম কিছুক্ষণ, মাথাটা বেশ ধরেছে, চোখগুলোও যেন বন্ধ হয়ে আসবে। খাটের পাশে বসেই মাথাটা একটু বিছিয়ে দিলাম। জানি না ওই অবস্থায় কখন ঘুমিয়ে পড়েছি। ঘুম ভাঙল মোবাইলের রিংটোনের শব্দে। আজিম ভাই কল করেছে। ভাই যা বলল শুনে আমি স্তব্ধ। ভাইয়ের মধ্যে গোয়েন্দা এবং লোক লাগিয়ে বের করে ফেলেছেন শয়তানগুলোর একজনকে, আর যার নাম বলল তা যেন আমার বিশ্বাসই হচ্ছে না। এমন একজন লোকও এত ভয়াবহ কাজ করতে পারে? আমি চট করে উঠে গেলাম। ঘাড়টা বেকায়দায় থাকায় বেশ ব্যথা করছে, তাও পাত্তা দিলাম না সেদিকে। বোরকাটা পরে চলে আসতে গেলেই মনে পড়ে আপুর কথা। দৌড়ে তাদের এই খবর জানাতে ছুটে যাই, কিন্তু যাওয়ার পর যা দেখি তাতে আমি আর দাঁড়ানোর শক্তি খুঁজে পেলাম না।
এ কি, ফ্যানের সাথে ঝুলছে আপু আর ভাইয়ার লাশ। না বলেই চিৎকার করে উঠলাম আমি। দৌড়ে গিয়ে ধরলাম দুজনকে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, নিঃশ্বাস যেন আটকে আসছে আমার। কি করব না করব দিশেহারা হারিয়ে ফেললাম। হাত পা ছড়িয়ে কান্না করছি আমি। পারছি না আমি আর নিতে, এত কষ্ট সহ্য হচ্ছে না আমার। আমার চোখেরই সামনে তিনটা জীবন এভাবে শেষ হয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না। পারলাম না একজনকেও বাঁচাতে, পারলাম না। কাঁদতে কাঁদতে জ্ঞান হারালাম আমি। ভাইজান, কাজ হয়েছে? মাইয়ারা দুইডারে জুলাই দিছি, এখনো ছেড়িটা বাকি, তারপর আর কোনো কাম নিশানা থাকবো না এসবের। শরীফ, তুই আমার রক্তের ভাই না রে, আমার কলিজার ভাই। শালিরা আমি প্রথমে ফুল মনে কইরা ছাইড়া দিমু মনে করেছিলাম, কিন্তু এখন দেখি কিন্তু কাটা দিয়ে কাটা ফুটানো এই রহমত ভালো কইরাই জানে। আমার একজন লোকরে ধইরা বড় ভুল করছে, বড়ই ভুল করছে। জানের মায়া আমি রহমতের মধ্যে তো নাই বলেই বিশ্রীভাবে হাসতে থাকে রহমত নামের লোকটি। আমার বাপের সম্পত্তির মালিকিনী হইবার বহুত স্বাদ ছিল সুমির, মানে সানজিদার মার। এখন কবরে গিয়া ভোগ করুক সম্পত্তি। আমি আমার বাপের ঘরের প্রথম পোলা হইয়া যা পামুনা তা আমার সৎ মায়ের মাইয়া ভোগ করব। এটা মাইনা বইয়া থাকমু আমি রহমত কেমনে? এখন সব আমার, সব আমার বলে বিকট শব্দে হাসতে থাকে সে। সেই সাথে তাল মিলায় শরীফ। তারপর শরীফ বলে ওঠে, ভাই ছেমরিরে কি করমু কন এবার? ভাই ভাই, মনে হয় ছেমরির লগে যে পোলাডায় আহে ওইটা আইতাছে, লগে আরো লোক, আমি আপনারে কল দিতাছি পরে বলি কল কেটে দেয় শরীফ। আজিম সহ আরো কিছু লোক এসে দাঁড়ায় গেটের সামনে। তারপর আজিম বলে ওঠে, কি শরীফ ভাই কেমন আছেন? শুনেছি আপনার নাকি খুব ক্ষুধা। আজিমের কথায় এমন কিছু ছিল যাতে ভয় পেয়ে যায় শরীফ। হুট করেই দৌড় দেওয়া শুরু করে দেয়, আর তখনই তার পেছনে ধাওয়া করে আজিম সহ বাকিরা। বেশ কতক্ষণ পর ধরে ফেলে তাকে। আজিম শুয়োরের বাচ্চা বলেই সোজা পেট বরাবর লাথি মারে শরীফের। এরপর সবাই মিলে মারতে যাবে, তখনই বাধা দেয় আজিম। শরীফের মুখের কাছে গিয়ে বলে ওঠে, তোর মৃত্যু তোর ভাবনার থেকেও কঠিন হবে জেনে রাখ। তারপর তাকে ধরে বেঁধে তিনজন মিলে নিয়ে যায় কোথাও। আজিম চলে যায় বাড়ির ভেতর, আর গিয়ে অবস্থা দেখে তারও মাথা ঘুরে ওঠে। আমি দাঁড়িয়ে আছি সানজিদা ও তার বাবা মায়ের কবরের সামনে। চোখের পানিও শুকিয়ে গেছে আমার। মানুষের লোভ, হিংসা, প্রতিশোধ 2 মিনিটের সুখের জন্য ঝরে গেল তিনটি তাজা প্রাণ। এই মুহূর্তে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ানক জীব কোনটি, তার উত্তর হবে মানুষ। যেখানে সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে উপাধি দিয়েছে, সেখানে এখন তারা নিচু শ্রেণীর জীবকেও হার মানাচ্ছে তাদের পাপাচারের জন্য। প্রতিনিয়তই ঘটে যাচ্ছে ধর্ষণ, খুন, নারী পাচারের মতো সব ঘটনা। পাপ করতে করতে মানুষ ভুলেই যাচ্ছে পরকাল বলেও একটা দুনিয়া আছে। মৃত্যুর পর সেখানে সবকিছুর হিসাব দিতে হবে, যা চিরস্থায়ী। ওই কবরেই শুয়ে আছে সানজিদা, তার বাবা মা। আমার চোখের উপর ভাসছে সানজিদার বলা কথাগুলো। মিশু, আমার খুব ব্যথা করছে। তার মায়ের আর্তনাদ ভরা কান্না, তার বাবার কাঁধে মেয়ের লাশ। শক্ত হয়ে উঠল আমার চোখ। পা বাড়ালাম নর পিশাচগুলো শেষ দেখতে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী আগে সানজিদার বাবা মাকে শ্বাস বন্ধ করে মেরে ফেলা হয় এবং আত্মহত্যার মতো করে ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। খবরটি ইতিমধ্যে পুলিশের কাছে চলে গেছে, তাদের তদন্ত শুরু হয়ে গেছে। উপর মহল থেকে চাপ, মূল সত্য বের করতে হবে যে কোনোভাবে। কোনো অফিসার সৎ থেকে যেমন সবটা খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, তো কেউ থানায় বসে ফ্যানের হাওয়া গায়ে লাগাচ্ছে। নিউজ মাধ্যমগুলোতে এখন শুধু এই একটাই খবর। খবরটি ছড়ানোর পর কেউ ভয়ে আঁতকে উঠেছেন, কেউ নিজের সন্তানকে বুকে চেপে ধরেছে। এমন একটি মর্মান্তিক ঘটনায় দেশবাসী যেন আতঙ্কে দিন কাটাচ্ছে। সাংবাদিকরা বারবার ছুটে আসছে সানজিদাদের বাড়িতে। কেমন করে কি হলো সবটা তাদের পত্রিকায় রসাত্মক করে তোলার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। পাড়া প্রতিবেশীরাও তাদের মন্তব্য জানাচ্ছেন নানানভাবে। আমি দাঁড়িয়ে আছি একটি বন্ধ গুদাম ঘরে। আমার সামনে চেয়ারে বাঁধা দুজন ব্যক্তি, একজন দারোয়ান শফিক আর একজন সানজিদাদের বাড়ির দুধ দিয়ে যায় মধ্যবয়স্ক লোকটি। আমার সন্দেহের তালিকায় দারোয়ান থাকলেও কোনোভাবে ছিলেন না এই হতদরিদ্র লোকটা। যে লোক কিনা পেটের দায়ে এত কঠিন সংগ্রাম করে, সে এমন একটি ঘৃণিত কাজ করলো। অবশ্য যে পশু সে যে কোনো অবস্থাতেই পশুই থাকে, মানুষের আকার ধারণ করলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। আপা, আমারে ছাড়া দেন আপা, আমি আর জীবনেও এমন কাম করুম না আপা, আমারে মারবেন না আপা,
বলে ভয়েই চিৎকার করছে শরীফ। আমি দেখলাম অন্যজন চোখের পানি ঝরাচ্ছে। আর্তনাদ করতে গিয়েও মনে হলো তার ভয়ে গলা কাঁপছে। আমার পাশে দাঁড়িয়ে আছে আজিম ভাই সহ আরো কয়েকজন বড় ভাই। একটি নড়বড়ে টেবিলের উপর রাখা আছে বেশ কিছু যন্ত্রপাতি। আমি সবার প্রথমে একটা ব্লেড হাতে তুলে নিলাম। তারপর দুজনের দিকে এগিয়ে গিয়ে যে ঠোঁটগুলো দিয়ে তারা আমার সানজিদাকে বাজে স্পর্শ করেছে তা কেটে ফালাফালা করে দিলাম। প্রথম পোঁচ দেওয়ার সাথে সাথেই ফিনকি দিয়ে বেরিয়ে এলো তাজা রক্ত, আর তার সাথে তাদের আর্তনাদ ভরা চিৎকার। সারা ঘরময় তাদের চিৎকারের শব্দ বাড়ি খেয়ে বারবার আমার কানে শব্দ তুলছিল। তারা যত জোরে চিৎকার করছিল আমিও যেন তত হিংস্র হয়ে উঠেছিলাম। একের পর এক ব্লেডের আঘাত করেই যাচ্ছি আমি। তারপর যখন দেখলাম ঠোঁটগুলো প্রায় ঝুলেও গেছে, তখন একটা চেয়ার টেনে তাদের সামনে বসলাম। জিজ্ঞেস করলাম, আরেকজনকে? দুজনের কেউই বলছে না আরেকজন কে। ভাইকে ইশারা করতেই বড় দুই ভাই এসে দুজনকে বেধড়ক পেটালো। তারপরও তারা মুখ খুলতেই নারাজ। এবার আমি একটা নাট খোলার প্লাগ নিলাম। নিয়ে সবার প্রথমে মধ্যবয়স্ক লোকটার আঙুলের 5টা নখ টেনে তুলে ফেললাম। প্লাগের 2 মাথা দিয়ে প্রতিটা আঙুলে চাপ দেওয়া শুরু করলাম। তার চিৎকার আমার কানে সুরের মতো বাজতে লাগলো। আবার আরেক আঙুলে চাপ দিলাম। সে সহ্য করতে না পেরে যখনই কিছু বলতে যাবে তখন শরীফ বলে ওঠে, ওই জানোয়ারের বাচ্চা, মুখ খুলবি তো খাইয়া ফালু। আমার যা বোঝার বুঝে গেলাম, মূল হেতা শরীফ। কিন্তু তাহলে এই লোকটা কেন এমন করলো? আমি আবারও আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম তার উপর। তারপর সে রক্তমাখা ঠোঁট আর ব্যথাতুর কণ্ঠে বলে উঠল, আমারে মাপ কইরা দেন, আমি হ্যাগো পাল্লায় পইরা এমন কাম করছি, মাপ কইরা দেন আমারে, বলেই কাঁদতে থাকলো সে। হাসি পেল আমার। ক্ষমার কি সত্যি যোগ্য তারা? এই শব্দ শুনে আমার রক্ত আরো জ্বলে উঠল। চেয়ার থেকে উঠে গিয়ে শক্ত একটি কাঠের স্টেপ নিয়ে সজোরে একের পর এক আঘাত করে যাচ্ছি আমি। এক পর্যায়ে মাথা ফেটে রক্ত ছিটাতে শুরু করলো আমার গায়েও। এই রক্তও যেন কম লাগলো আমার। হাত পা বাঁধা অবস্থায় তাকে চেয়ার থেকে তুলে নিচে ফেললাম আমি। তারপর যে চোখ দিয়ে সে সবটা দেখে এমন ভয়ানক তাণ্ডব ঘটালো, সেই চোখগুলো গেলে দিলাম লম্বা একটি লোহার যন্ত্র দিয়ে। চোখগুলো ফেটে বেরিয়ে পড়লো আমার সামনে। মৃত্যুর যন্ত্রণায় ছটপট করে যাচ্ছে সে, আর তাকে দেখে ভয়ে চিৎকার করে উঠছে শরীফ। আমি দৌড়ে গিয়ে শরীফের চুল পেছন থেকে টেনে ধরে বললাম, চুপ, একদম চুপ। আমার হাতে রক্ত, আমার গায়ে রক্ত মাখা। চোখের সামনে ছটপট করছে লোকটা। মৃত্যুর জন্য হাহাকার তার, কিন্তু আমি তো এত সহজে তাকে মৃত্যু দিচ্ছি না। সোজা গিয়ে সজোরে লাথি বসালাম তার পুরুষঙ্গে বরাবর। বারবার লাথি মেরে যাচ্ছি আমি, আর সে গলা কাটা মুরগির মতো কাতরাতে লাগলো। তাকে সোজা মেরে ফেলার আর্তনাদ করে যাচ্ছে চিৎকার করে। আমি দৌড়ে গিয়ে একটা ধারালো ছুরি ওঠালাম। তারপর তার বুক বরাবর বসিয়ে একের পর এক ছুরির আঘাত করতে থাকলাম, যতক্ষণ না পর্যন্ত তার কলিজার অংশ বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত। রক্তের বন্যা বয়ে যাচ্ছে ফ্লোরে। লোকটার আহাজারিতে শাস্তি পাচ্ছিলাম না আমি, তাই তো আরো বেশ কয়েকবার আঘাত করলাম তার সারা শরীর এবং বুকের বাম পাশ বরাবর। শরীরের রক্তগুলো ফিনকি দিয়ে পড়ছে আমার উপর। হাত কালো, বোরখা সম্পূর্ণ রক্তে নিমজ্জিত। আজিম ভাই যখন দেখলেন লোকটা আর বেঁচে নেই, তখন আমার হাত ধরে টেনে দাঁড় করালেন আমাকে। শান্ত হতে না পেরে যখন আবারও আঘাত করছিলাম, তখন ভাই চিৎকার দিয়ে থামায় আমাকে। হুঁশ ফিরলে দেখি লোকটা মৃত। আমি রক্তে মাখা। খুন করেছি আমি একজনকে, নরকে তার জায়গায় পাঠিয়ে দিয়েছি আমি। তারপর পা বাড়ালাম শফিকের দিকে। সে আমাকে আসতে দেখে চিৎকার করে যাচ্ছে, বলে যাচ্ছে, আপা আমারে মায়ের না, আপা আপা আমারে মায়ের না, আমার ছোট্ট পোলা মাইয়া আছে আপা, আমি না থাকলে হেগরে কে দেখবো, কেডায় আপা। শফিকের কথায় তার দিকে তাকালাম আমি। এই পশুগুলোর পরিবারও কি এদের হাতে সুরক্ষিত আছে? আমার তাকানো ও ছুরি নিয়ে এগিয়ে আসা দেখি ভয়ে, আপা আমি তার নাম কইতেছি আপা, হের কথায় আমি এসব করছি আপা, আমার যে কোনো দিকে হুঁশ নাই, রক্তের নেশা পেয়ে গেছে আমাকে। ছুরি নিয়ে ছুটে গেলাম শফিককে কেটে টুকরো টুকরো করতে, কিন্তু আজিম ভাই বাধা দেয় আমাকে, চেয়ারে বসিয়ে দেয় জোর করে। তারপর শফিকের উদ্দেশ্যে বলে ওঠে, শোরের বাচ্চা জলদি বল, নয়তো। শফিক জানের ভয়ে বলে ওঠে, রহমত ভাই এইসবের আসল মাথা, সুমি আপার সৎ ভাই, যারে সুমি আপার বাপে মায়াবাজি করতে দেখা ত্যাজ্যপুত্র কইরা ঘর থেকে বের কইরা দিছিল। হে তার প্রতিশোধ লনের লাইগা এসব করে, আমারে প্রচুর টাকাও দেয়। লোভে পইরা আমি হের কাম শুরু কইরা দিই।
আপা যখন ওই দিন সানজিদারে ঘুম পাড়াইয়া আমারে বইলা মার্কেটে যায়, তখন আমি ভাইরে খবর দিই। ভাই আসে তখন আইয়া সানজিদারে ভোগ করে। তারপর আমি লোভ সামলাতে না পাইরা আমি ভাইয়ের লগে সামিল হই। তখন আইয়া পড়ে এই দুধওয়ালা প্রতিদিনের মতো দুধ দিতে। হ্যাঁ যখন আমাগরে দেখা লয়, তখন ভাই প্রথমে হ্যারে প্রচুর টাকার লোভ দেখায়, তারপর সানজিদার লোভ দেখায়। যখন সে রাজি হয় না, তখন জান কবজ করার ধমক দিলে হেও আমাদের লগে সামিল হয়। ভাইয়ের উদ্দেশ্য হইল হে শুনি আপারে সর্বোচ্চ কষ্ট দিয়া দুনিয়া থাইকা বিদায় করব, তারপর হেগো সম্পত্তি দখলে নিব। আপা ভাইয়া আমি সব কইয়া দিছি, আমারে ছাড়া দেন এখন। সব শোনার পর আজিমও আর শান্ত হয়ে থাকতে পারে না। পুষ্পের হাতের ছুরি নিয়ে শফিকের জিভ টেনে শটাং করে কেটে দেয়। তা রক্তে ভেসে যাচ্ছে শফিকের মুখ, আ আ করে চিৎকার করে যাচ্ছে সে। তারপর আজিম ভাই ছুরিটি আমার হাতে দিয়ে সরে দাঁড়ায় সে। এরপর আমি শক্ত হাতে আস্তে আস্তে শফিকের চামড়া কাটতে শুরু করে দিই। শফিক চিৎকার করেও করতে পারছিল না, জিভ হারিয়ে তার উপর জীবন্ত অবস্থায় গায়ের চামড়া কাটা। নরকীয় যন্ত্রণায় চিৎকার করে যাচ্ছে সে। তার চিৎকার যত বাড়ছে, হিংস্র হয়ে উঠছি আমি। একের পর এক ছুরি ও নানানভাবে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকি আমি। শেষ পর্যায়ে যখন সে মৃত্যুবরণ করে, উঠে দাঁড়াই আমি, বড় একটি ছুরি আর কিছু অস্ত্র নিয়ে রওনা হই রহমত মিয়ার বাড়ি। আজ রাত হতে যাচ্ছে, তার জীবনের সবচেয়ে দীর্ঘতম এবং শেষ রাত। কাল সকালে একটি নতুন সূর্য উঠবে, যেখানে এই নরপিশাচরা আর চোখ দিয়ে এই দুনিয়া দেখবে না, আর কেউ এদের শিকার হবে না। বাইরে ঝড় হচ্ছে, বিদ্যুৎ তার সর্বোচ্চ শক্তি দিয়ে শব্দ তুলে যাচ্ছে। এগিয়ে যাচ্ছি আমি ওই পিশাচের দিকে। রাস্তায় রক্তরা খেলা শুরু করে দিয়েছে। আমার সাথে আছে আজিম ভাই, নোয়ামত ও রায়হান ভাই। রনি ভাই আর দুজন আছে। ওই বদ্ধ ঘরটিতে ওই দুই পশুর লাশের বাকি অবস্থা করছে তারা। বৃষ্টিতে আমরা ভিজে একাকার। রাত ধারণ করেছে নিস্তব্ধময় ভয়ানক এক রূপ। আমরা এগিয়ে যাচ্ছি এক একজনের হাতে এক এক অস্ত্র। আজ এই পশুর শেষটা কাল পৃথিবী চোখ দিয়ে সকলকে দেখাবে। পৌঁছে গেলাম আমরা তার আস্তানায়। দরজায় নক করতে ভেতর থেকে আওয়াজ এলো, কে? আবার নক করায় আবার আওয়াজ এলো, কে রে এ সময়? তারপর ঘুম ঘুম চোখে দরজা খুলে রহমত মিয়া। রাতের অন্ধকারে আমাকে দেখে বলে উঠলেন, কে তুই? বৃষ্টির বেগের সাথে আকাশ তার সর্বোচ্চ শক্তি দিয়ে বাজি ফেলল। আমি ছুরিটা শক্ত করে ধরে সোজা তার গলা বরাবর এক কোপ দিয়ে সজোরে চিৎকার দিয়ে বলে উঠলাম, আমি পুষ্প। পরের দিন সকালে দেশে এক প্রকার তাণ্ডব লেগে গেল। নিউজ, সোশ্যাল মিডিয়ায় কোনায় কোনায় একটি খবর। দেশের মানুষ ভিড় করেছেন ঢাকার একটি থানায়। মানুষ আশ্চর্য হয়ে শুনছে একটি ঘটনা। টিভিতে নিউজে বলছে, গতকাল রাতের শেষ ভাগে কে বা কারা 3টি কাটা লাশ রেখে যায় থানার সামনে। লাশগুলো উদ্ধার করার পর প্রতিটি লাশের ভেতরে পাওয়া যায় একটি একটি করে ছবি। ধারণা করা হচ্ছে এগুলো এই 3টি লাশেরই ছবি। প্রতিটি ডেড বডি এমনভাবে কাটা হয়েছে এবং ঝলসে দেওয়া হয়েছে যে তাদের চেহারা দেখে শনাক্ত করা মুশকিল। প্রতিটি লাশের চোখ তুলে ফেলা হয়েছে, প্রতিটা নখও উঠিয়ে দেওয়া হয়েছে। তারপর পায়ের হাতুর আঙুল কেটে ফেলা হয়েছে, প্রতিটি লাশের জিভ কেটে ফেলা হয়েছে। আঘাত সহ আরও অন্যান্য আঘাত পাওয়া যায়। অবস্থা খুবই শোচনীয় দুটি লাশের। কিন্তু সবচেয়ে ভয়াবহ হলো 3 নাম্বার লাশের। লাশটির পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে। গলায় এতবার ছুরি বসানো হয়েছে যে মাথাটা কোনো মতে শুধু লেগে আছে শরীরের সাথে। এছাড়া হাত পা এক একটি আলাদা করা শরীর থেকে। পাঁজর কেটে বের করা হয়েছে হৃৎপিণ্ড এবং তা মুখের মধ্যে পাওয়া গেছে। নানান অস্ত্রের মাধ্যমে এই 3 জনকে খুন করা হয়। কে বা কারা করেছে এমন কাজ তার হদিশ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। কিন্তু তারা জানিয়েছে এই লাশগুলোর সাথে তারা পেয়েছে একটা চিঠি, যেখানে বড় বড় অক্ষরে রক্ত দিয়ে লেখা ছিল ধর্ষণ। পুলিশদের ভাষ্য মোতাবেক যারা এ কাজ করেছে হয়তো তারা বর্তমান পরিস্থিতির শিকার হয়ে এ কাজ করেছে। হয়তো ধর্ষণের প্রতিশোধ নিতে এই 3 ব্যক্তিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। দর্শক, আপনারা সকলে জানেন বর্তমান সময়ে আমাদের সমাজে কি পরিমাণ ধর্ষণ বেড়েছে। কিছুদিন আগেও আমরা শুনতে পেরেছি একটি 7 বছরের শিশুকে প্রাণ দিতে হয়েছে। এর জন্য তারপর পরপর পরিবারটির বাকি সদস্যরাও মৃত্যুবরণ করেন। হয়তো এমনই কোনো পরিবারের কেউ প্রতিশোধ নিতে এই খুনগুলো করেছে। হয়তোবা বলা যেতে পারে ওই 7 বছরের মেয়ের কেউ এমন কাজ করেছে। দর্শক, আমরা জানি না এই এমন নৃশংস খুনগুলো করা হয়েছে, কিন্তু এতটুকু বলতে পারি এখন ধর্ষকরা সাবধানে থাকবেন।
কেননা হয়তো এমন অবস্থা হতে পারে আপনার, এবং সর্বশেষ এই বলে শেষ করছি। সর্বদা চোখ কান খোলা রাখবেন, নিজের সাথে নিজের পরিবারের প্রত্যেকটা নিরাপত্তার দিকটা নজরে রাখবেন। সতর্কতা অবলম্বন না করলে ঘটতে পারে চরম দুর্ঘটনা।